হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। শ্রী মায়াপুর ধাম কি জয়। তো আমরা মায়াপুরে বিভিন্ন ধরনের ভক্ত যারা বিভিন্নভাবে ভক্তি জীবনে এসছেন। এক একজন ভক্তের ভক্তি জীবনে আসার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে। সব ভক্ত একইভাবে ভক্তি জীবনে আসেন না। তা উনাদের ভক্তি জীবন এর আগে কেমন ছিলেন এবং কি করে ভক্তি জীবনে আসলেন, এখন কেমন আছেন, সেই বিষয়ে আমরা শুনবো। তা আমরা খুবই ভাগ্যবান, আমরা আমাদের মাঝে পেয়েছি পরম পূজ্যপাদ দয়াল গৌরাঙ্গ প্রভুকে। প্রভু বাংলাদেশে বেশিরভাগ প্রচার করেন, মাঝে মধ্যে মায়াপুরে আসেন। প্রায় 15 থেকে 20 বছর বা তারও বেশি সময়ে তিনি দোলের সময় মায়াপুরে আসেন। সবসময় পরিক্রমা করেন, নবদ্বীপ পরিক্রমা, দোলে অনুষ্ঠানে থাকেন। বিভিন্ন ধরনের আমাদের ইসকনের বিভিন্ন কোর্স থাকে, বিভিন্ন ধরনের মিটিং থাকে, ম্যানেজমেন্ট মিটিং। তিনি এইখানে মায়াপুরে এসে সেই সব মিটিংগুলো অ্যাটেন্ড করেন। কারণ তিনি বাংলাদেশের একটা মন্দিরের প্রেসিডেন্ট, এখন বাংলাদেশের নড়াল মন্দিরের প্রেসিডেন্ট। আগে ছিলেন কুমিল্লা মন্দিরের, তার আগে যশোর মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ সেবায় বাংলাদেশের ইসকনে সেবা করেছেন বা এখনও করে চলছেন। তো আমরা প্রভুর কাছ থেকে শুনবো তিনি যে এত মায়াপুরের বা ইসকনের যে এত গুরুত্বপূর্ণ সেবা করছেন ম্যানেজমেন্টের, প্লাস উনি অনেক প্রচারও করেছেন। তো তিনি কি করে ভক্তি জীবনে আসলেন, তার জীবনের ভক্তি জীবনের কথা আমরা তার শ্রীমুখ থেকে শুনবো। হরে কৃষ্ণ। প্রভু আপনি তাহলে বলুন কি করে ভক্তি জীবনে আসলেন। হরে কৃষ্ণ। জয় ছিল প্রভুপাদ, জয় জয় গুরু মহারাজ। তো আমি একটা বণিক পরিবারে আমার জন্ম হয়েছিল, বাংলাদেশের খুলনা জেলার ডুমরিয়া থানার মিক্সিমিল গ্রামে। তো ছোটবেলা থেকে আমার ধর্মের প্রতি যথেষ্ট অনুরাগ ছিল। তা যেহেতু আমি একটা বণিক পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং তারা খুব যথেষ্ট অর্থশালী ছিল, তা এভাবে আমাদের পারিবারিক জীবনের মধ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, যেমন দুর্গা পূজা বা কালী পূজা বা শিব পূজা, এই সমস্ত অনুষ্ঠান নিয়ে আমার জীবন পরিচালিত হচ্ছিল এবং এই সমস্ত পূজাতে আমি অংশগ্রহণ করতাম এবং এই সমস্ত পূজাগুলো যাতে সুসম্পন্ন হয় তার জন্য আমি অর্গানাইজ করতাম। তো এভাবে কোনো একটা সময়ে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, ক্রনিক ডিসেন্ট্রি ছিল। তো বিভিন্ন ডাক্তার দেখানোর পরে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম, যিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব। এবং শুধু উনি বৈষ্ণব না, গৌড়ীয় বৈষ্ণব নন, ওনার পিতাও একজন গৌড়ীয় বৈষ্ণব অর্থাৎ প্রসাদভোজী, এবং ওনার ঠাকুরদাদাও ছিল একজন প্রসাদভোজী বৈষ্ণব। এইভাবে উনি 3 পুরুষ ধরে বৈষ্ণব ছিলেন। তো ওনার কাছে চিকিৎসা হতে যেয়ে ওনার সঙ্গে আমি ধর্ম বিষয়ে আলাপ আলোচনা করতাম এবং সেখানে আমি ওনার কাছ থেকে যে সমস্ত ধর্মকথা শুনেছিলাম সেটা আমার খুব অনুপ্রেরণা জাগিয়েছিল। আর যেহেতু আমার ধর্মের প্রতি খুব আগ্রহ ছিল, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই 3 বার মহাভারত পড়েছিলাম। তো এইভাবে আমার দিন দিন এই ধর্মের প্রতি আগ্রহ জন্মাচ্ছিল, বিশেষ করে ওনার সঙ্গ প্রভাবে। ওনার নাম ছিল তুলসী দাস সাহা ডাক্তার। তা ওনার কাছ থেকে ধর্মীয় বিষয় আমি শ্রবণ করতাম। ওনার দোকান ছিল আমাদের বাড়ি থেকে অদূরেই একটা বাজারে। তো প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমরা কিছু ভক্ত সেখানে মিলিত হতাম এবং ধর্মীয় আলাপ আলোচনা করতাম। তো এইভাবে ধর্মীয় অনুরাগ আমার দিন দিন বাড়ছিল। বিশেষ করে শুদ্ধ ভক্তি যাজনের প্রতি আমি খুব আকৃষ্ট ছিলাম। তো এইভাবে ওনার সঙ্গে বা ওনার ভাই ভক্তদাস প্রভু, ওনার সঙ্গে আমি বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণবদের অনুষ্ঠানে যোগদান করতে শুরু করেছিলাম। আর সেসব অনুষ্ঠানের ভিতরে ছিল অনাবিল আনন্দ,
সুন্দর কীর্তন, সুস্বাদু প্রসাদ এবং বিশেষ করে সাধু সঙ্গ, যা আমাকে খুব আকৃষ্ট করেছিল। তো এইভাবে কোনো এক সময় আমাদের বাড়ির নিকটেই ছিল আমাদের স্কুল, গ্রামের স্কুল ছিল। সেই স্কুলের মাঠে একবার ইসকনের প্রোগ্রাম হয়েছিল। তো সেখানে এসেছিলেন ছিল প্রভুপাদের একজন বিদেশি শিষ্য। ওনার নাম ছিল রসিক দাস ব্রহ্মচারী। উনি নিউজিল্যান্ডের ওকল্যান্ড ভার্সিটির লেকচারার ছিলেন এবং প্রভুপাদের এই হরে কৃষ্ণ আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে তিনি তার বাড়িঘর বা চাকরি বাকরি সব কিছু পরিত্যাগ করে ইসকনে যোগদান করেছিলেন। এবং উনি তখন বাংলাদেশস্থ ইসকনের যে মূল কেন্দ্র ছিল ঢাকা তেজকুনিপাড়া, সেখানকার অধ্যক্ষ ছিলেন। তা সেই সময় আমি এর পূর্বে আর কখনো বিদেশি ভক্তকে আমি দেখি নাই। তা তাদের সেই প্রোগ্রাম দেখে এবং তাদের সঙ্গ পেয়ে তাতে আমি খুব আকৃষ্ট হয়েছিলাম। তো পরবর্তী সময়েও আমার মাঝে মাঝে এইভাবে ভক্ত সঙ্গ হচ্ছিল এবং দিন দিন আমি এই শুদ্ধ ভক্তি বা গৌড়ীয় বৈষ্ণবদের যে জীবনধারা এর প্রতি খুব আকৃষ্ট হচ্ছিলাম। তো এইভাবে যখন আমি ভক্ত সঙ্গে ছিলাম, তো কোনো একটা সময়ে যখন আমাদের স্কুল ছুটি ছিল, পূজা উপলক্ষে ছুটি ছিল, তা আমরা কয়েকজন বন্ধু পূজা দেখতে বের হলাম। তা আমরা চিন্তা করলাম আর আমরা মনে হয় কোনো মন্দিরে গেলে ভালো হবে। কোন মন্দিরে যাওয়া যায়, মানে প্যান্ডেলে পূজাগুলো দেখছিলাম। তা ক্লাসে পড়েন তখন? তা আপনি তখন কোন ক্লাসে পড়েন? তখন আমি এই 7-এ পড়ি। আচ্ছা, তারপর মন্দির খুঁজতে লাগলেন? 7-এ পড়ি। তা কোনো মন্দিরে যাই, তো কোন মন্দিরে যাওয়া যায়? তো এখানে আছে নড়াইল জেলাতে, আচ্ছা, বড়দিয়া মঠ আছে। আচ্ছা, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন সন্ন্যাসী শিষ্য, ভক্তি সম্বন্ধ তুর্যাশ্রমী মহারাজ, উনি ওই মন্দির প্রতিষ্ঠা করে। তা বাংলাদেশে মাত্র কয়েকটা, হাতে গোনা কয়েকটা গৌড়ীয় মঠ আছে, তার মধ্যে ওইটা একটা। মানে বলছেন যে 64টা গৌড়ীয় মঠ করেছেন, তার মধ্যে ওইটা একটা? না, ওটা হচ্ছে ওনার শিষ্য করেছে। আচ্ছা, ভক্তি সম্বন্ধ তুর্যাশ্রমী মহারাজ ওই মঠ প্রতিষ্ঠা করেন। তো সেখানে আমরা যেতে চেয়েছিলাম। তা আমরা সেই মঠের উদ্দেশ্যে যখন রওনা হলাম সকালবেলায়, তো রওনা হওয়ার কয়েক কিলোমিটার চলে গেলাম। তারপর আমরা আলোচনা করলাম যে বড়দিয়া মঠে যাওয়ার থেকে মায়াপুরে যাওয়াই ভালো। আচ্ছা, তা আমরা 3 জন ছিলাম, আমাদের 2টো সাইকেল ছিল। তারপরে আমরা আলোচনা করতে করতে হঠাৎ করে আমরা আমাদের ব্রেক ঘুরিয়ে ফেললাম এবং মায়াপুরের দিকে চালানো শুরু করলাম। কেন মায়াপুর কেন যেতে ইচ্ছা করলো? তো মায়াপুর সম্বন্ধে আপনি জানতেন? তখন আমরা ওই সমস্ত সাধু সঙ্গে যেয়ে মায়াপুর সম্বন্ধে আমরা জেনেছিলাম যে এই যুগের যে জীবন্ত তীর্থ হচ্ছে মায়াপুর, যেখানে হচ্ছে এই যুগের অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। এবং সেখানে বহু মঠ মন্দির আছে, বহু সাধু সন্ন্যাসীরা আছেন এবং সেখান থেকে ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার হচ্ছে। তো সেটা ছিল 75 সাল। তখন আমরা ব্যাগ ঘুরিয়ে ফেললাম এবং তখন মায়াপুরে দেখে, অর্থাৎ বেনাপোল বর্ডারের দিকে চালাতে লাগলাম। তো ওখান থেকে প্রায় বর্ডারের দূরত্ব ছিল 55 কিলোমিটার। সাইকেলে করে? হ্যাঁ, সাইকেলে করে আমরা সে বর্ডার চলে আসলাম। 3 জনেই চলে আসলাম, 3 জনে 2টে সাইকেল নিয়ে চলে আসলাম। তা তখন আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। তো আমাদের কিন্তু বিএসএফ বা বিডিআর কিছু বললো না। আচ্ছা, কারণ আমাদের কাছে তেমন কোনো মালপত্র ছিল না, আর আমরা
এইভাবে সাইকেল চালায় আসছিলাম। তারা মনে করলো মনে হয় স্থানীয়, আমরা স্থানীয় লোক। এভাবে আমরা বর্ডারে চলে আসলাম, আর অল্প কিছু টাকা পয়সা দিয়ে আমরা সেখানে বর্ডার পার হয়ে গেলাম। এপারে এসে কিছু ছেলেরা আমাদেরকে ধরলো। ভাবলাম না, আমরা নিকটেই আমাদের বাড়ি, তা আমরা এখানে একটু পূজা দেখতে আসছি, আমরা পূজা দেখে আবার চলে যাব। এভাবে তারা আমাদেরকে ছেড়ে দিল, আর আমরা সাইকেল চালিয়ে কিছু দূর এসে আমাদের একটা ওই ভক্তদের কোনো একজন একটা পরিচিত বাড়ি ছিল, সেখানে রাত্রি যাপন করলাম এবং পরের দিন উঠে আবার সাইকেলে করে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে অগ্রদ্বীপ নামক স্থানে চলে আসলাম সাইকেলে করে। অগ্রদ্বীপ তো মায়াপুর থেকে অনেক দূরে। সেখানে আমরা চলে গেলাম অগ্রদ্বীপে। তা অগ্রদ্বীপে যে ওই আমাদের যে 3 জন ভক্ত, তাদের মধ্যে তার একজনের বড় ভাই, হ্যাঁ, তা সেখানে বসবাস করত। তা উনিও গৌড়ীয় বৈষ্ণব ছিলেন। তা সেখানে যে আমরা প্রায় 2 সপ্তাহ অবস্থান করি এবং নিকটস্থ যে সমস্ত ছিল, যে সমস্ত মঠ মন্দির ছিল, সেগুলো আমরা দর্শন করি। তারপর অগ্রদ্বীপের সেই যেখানে গোবিন্দ ঘোষ ঠাকুরের যে স্থান, হ্যাঁ, সেখানেও আমরা দর্শন করেছিলাম। তারপর ঝামটপুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীপাঠে এখানে গিয়েছিলাম। তারপর আমরা বিশেষ করে যে উদ্দেশ্যে আসা আমাদের সিধাম মায়াপুর, তা আমরা একদিন সবাই মিলে মায়াপুরে আসলাম। তা মায়াপুরে এসে আমাদের খুব ভালো লাগলো। সেখানে আমরা বিভিন্ন মঠ মন্দির পরিদর্শন করলাম। তারপর ইস্কন মন্দিরে প্রবেশ করলাম। তখন ইস্কনে মাত্র একটা বিল্ডিং ছিল এবং নিচেই শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠা ছিল। তা আমরা সন্ধ্যার সময় ওখানে এসেছিলাম, আর ওখানে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করেছিলাম। হ্যাঁ, সেটা আমার মনে আছে যে আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু, আত্মার যে শত্রু হয় হিরণ্যকশিপু। তা এরকম ছিল। তো এখানে গীতা পাঠ শুনে সেখানে আমার খুব ভালো লাগছিল। আর তাছাড়া আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম, মানে ওখানে একটা খাতা ছিল, সে খাতায় লেখা ছিল যে প্রশ্ন করুন উত্তর পাবেন। তো সেখানে আমি একটা প্রশ্ন লিখেছিলাম, লিখে তারপর আমরা সেখানে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে সেখানে ডাকাতি হয়েছিল। তাই অপরিচিত সেখানে কাউকে থাকার অনুমতি ছিল না। তাই আমরা সেখানে থাকতে না পেরে নিকটস্থ অন্য কোনো মন্দিরে আমরা গিয়েছিলাম। তো এইভাবে আমরা মায়াপুর দর্শন করে আমাদের পারমার্থিকভাবে আমরা খুব উপকৃত হলাম এবং কৃষ্ণ ভাবনার প্রতি আমি আরো খুব আকৃষ্ট হয়ে গেলাম। এবার 2 সপ্তাহ থাকার পর আমি আবার বাংলাদেশে ফিরে যাই। তো ফিরে যাওয়ার পরে বন্ধু আবার সাইকেলে করে বাংলাদেশ ফিরে যাচ্ছেন? আচ্ছা, আবার বাংলাদেশে ফিরে যাই। ফিরে যাওয়ার পরে তখন আমি আরো বেশি করে সাধু সঙ্গ করতে চেয়েছিলাম। তো এইভাবে যখন আমি সাধু সঙ্গের ভিতরে ছিলাম, তখন আমি একদিন শুনতে পেলাম যে গৌড়ীয় মঠ থেকে একজন বৈষ্ণব সন্ন্যাসী আসছেন। ওনার নাম হচ্ছে ভক্তি আকিঞ্চন বিরক্ত গোস্বামী মহারাজ। উনি আসছেন, আর বাংলাদেশে যে সমস্ত সাধুদের সঙ্গ আমি করতাম তারা হচ্ছে ওনার শিষ্য। তা ওনাকে দেখে আমি ওনাকে ধন্যবাদ প্রণতি করলাম। সবাই খুব আনন্দ হলো, কীর্তন হলো, ধর্মীয় আলোচনা হলো এবং প্রথম দর্শনেই উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি মন্দিরে যোগদান করবে? তো আমি বললাম, মহারাজ আমি কি করে মন্দিরে যোগদান করব? আমি হচ্ছে আমার পিতামাতার একমাত্র সন্তান। তা আমি যদি মন্দিরে চলে যাই তাহলে আমার পিতামাতাকে কে দেখবে? তা আমি আপাতত মন্দিরে যেতে পারছি না, কিন্তু আমি কৃষ্ণ ভাবনার প্রতি খুব আকৃষ্ট। আমি কিভাবে দীক্ষা গ্রহণ করতে পারি এই ব্যাপারে আপনি আমাকে কিছু পরামর্শ, কিছু উপদেশ আমাকে দেন। তখন উনি আমাকে বেশ কিছু উপদেশ দিলেন
এবং বিশেষ করে উনি ওনার শিষ্যদেরকে নির্দেশ দিলেন যেন তারা আমাকে ভালোভাবে শিক্ষা প্রদান করে এবং দীক্ষা গ্রহণের উপযুক্ত করে গড়ে তোলে। তো এইভাবে গুরুর নির্দেশ পেয়ে ওনারা আরো বেশি আমার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং আমাকে খুব যত্ন করেছিলেন, আমাকে খুব যাতে আমি পারমার্থিকভাবে উন্নত হতে পারি, দীক্ষা গ্রহণ করতে পারি, এই ব্যাপারে ওনারা আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। তো একদিন ওনাদের সঙ্গে আলোচনা হচ্ছিল কিভাবে আমি শুদ্ধ ভক্তির পথে অগ্রসর হতে পারি। তো উনি আমার যে লাইফ হিস্ট্রি, আমার জীবনের কাহিনী শুনে উনি বললেন যে হ্যাঁ, আপনি তো জব করছেন, একাদশী করছেন, ভগবানের পূজা করছেন, শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে যা দরকার প্রায় আপনি করছেন, কিন্তু একটা জিনিস আপনার এখন দরকার, সেটা হচ্ছে আপনার নিরামিষ আহার। নিরামিষ আহার। তা আমি বললাম যে আমি একটা ধনী পরিবারে, বণিক পরিবারে জন্ম, যারা টাকা পয়সা নিয়ে আর এই সমস্ত খাওয়া দাওয়া নিয়েই বেশি আকৃষ্ট। তা আমি যদি এই কথা বলি যে আমি নিরামিষ আহারী হব, তাহলে তো আমার বাড়িতে একটা বিস্ফোরণ ঘটবে এবং কোনোভাবেই কেউ এটা মেনে নেবে না। তা আমি ওনাদেরকে যতই যুক্তি দেখালাম যে আমার পক্ষে নিরামিষ আহারী হওয়া সম্ভব নয়, ওনারা আমার সমস্ত যুক্তি খণ্ডন করে আমাকে ওনারা সিদ্ধান্ত স্থাপন করলেন যে না, আমি ইচ্ছা করলে নিরামিষ হতে পারি। তা যাই হোক, এইভাবে ওনাদের সঙ্গে আলোচনা করার পর ওনাদেরকে আমি কথা দিলাম যে হ্যাঁ, আজ থেকে আমি নিরামিষ। তো এইভাবে কথা দিয়ে আমি বাড়িতে চলে আসলাম এবং আমি বাড়িতে এসে তারপর আমি ঘোষণা দিলাম যে আমি আজ থেকে নিরামিষ আহার করব। এটা শুনে আমার বাবা খুব রাগ করলো এবং বলল না, এই সমস্ত ভণ্ডামি আমার বাড়িতে চলবে না। হ্যাঁ, তা এইভাবে উনি আমাকে বলল। তা এইভাবে না, কিন্তু আমি তো নাছোড় বান্দা, ছোটবেলা থেকে আমি খুব একগুঁয়ে ছিলাম এবং যেটা সঠিক, যেটা ভালো জিনিস, সেটার প্রতি আমি সবসময় আকৃষ্ট ছিলাম এবং তার সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করতাম না। তো যদি আমার সম্পূর্ণ পরিবার এর খুব বিরোধী ছিল নিরামিষ আহার পক্ষে, কিন্তু আমি খুব দৃঢ় ছিলাম যে না, আমি আর আমিষ আহার করব না। তো যদি দরকার হয় আমি নিজে রান্না করে খাবো। কিন্তু আমার বাবা মা ওনারা চিন্তা করলেন যে আমার একমাত্র সন্তান, সে যদি আলাদা রান্না করে খায় তাহলে লোকেরা মন্দ বলবে। তো সেই জন্য আমার মা রাজি হলেন এবং উনি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে নিরামিষ রান্না করে দেব। এইভাবে আমার দৃঢ়তার জন্য তখন থেকে আমি নিরামিষ আহার শুরু করি। কিন্তু আমার বাবা মা কিন্তু তখনও নিরামিষ হয়নি। তো এইভাবে আমি যখন কৃষ্ণ ভাবনায় অগ্রসর হচ্ছিলাম, তখন যেহেতু আমি আমার পিতামাতার একমাত্র সন্তান ছিলাম, তা আমার বাড়িতে যত জমি জমা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো কার্যত আমাকেই দেখাশোনা করতে হতো। কিন্তু আমি বেশিরভাগ সময় তখন বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগদান করছিলাম আর সেই সমস্ত কাজ আমার খুব ব্যাহত হচ্ছিল। আমি ব্যবসা বাণিজ্য, চাষাবাদ এই সমস্ত ঠিকভাবে দেখতে পারছিলাম না, যার ফলে আমার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং তারা বেশি করে খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছিল এবং তারা খুব আমার প্রতি রাগান্বিত হচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যে আমার দ্বারা আমার পরিবার উপকৃত হচ্ছে না, আমি সেগুলো ঠিকমতো দেখতে পারছি না, আর আমি আমার পরিবারের দ্বারা উপকৃত হচ্ছি না, কারণ তারা ধর্মপথে আসছে না, নিরামিষ আহার করতে রাজি হচ্ছে না। তাহলে আমরা পরস্পরের বিরোধী হয়ে যাচ্ছি। তা আমার কর্তব্য হচ্ছে কি, সংসার ত্যাগ করা, কারণ সংসারে থাকলে আমি কিছুতেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারবো না। তো তখন থেকে আমি ভগবানের নাম জপ করা বা গ্রন্থ পাঠ বা নিরামিষ আহার এই সমস্তগুলো করছিলাম। আর স্থানীয় লোকেরা মন্তব্য করতো যে এই ছেলের যে অবস্থা, এ বেশি দিন আর তার বাড়িতে থাকতে পারবে না। তো এইভাবে তারা বলা বলি করছিল। তা এভাবে আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমি সংসার ত্যাগ করব। তখন একজন ভক্ত, আমাদের গ্রামের একজন ভক্ত, উনি
আগে থেকেই বৈষ্ণব পরিবারে ওনার জন্ম। তো উনি ইস্কন ঢাকাতে যোগদান করেছিল। আর কয়েক মাস পর উনি যখন ফিরে আসে তখন ওনার কাছে শুনলাম যে হ্যাঁ, মন্দিরের জীবন খুব ভালো, খুব আনন্দদায়ক। সেখানে মন্দিরে খুব সুন্দর কীর্তন, খুব সুন্দর প্রসাদ, খুব সুন্দর কৃষ্ণকথা আলোচনা, আর বিভিন্ন জায়গা ভ্রমণের অপূর্ব সুযোগ। ইচ্ছামতো সব সময় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করা যায়, উৎসব অনুষ্ঠানে যোগদান করা যায়। তা তার কথা শুনে আমি আরো বেশি আকৃষ্ট হলাম এবং সত্যি সত্যি আমি একসময় গৃহত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আর তার সঙ্গে আমি বাড়ি থেকে চলে গেলাম। তো আমাদের বাড়ির অদূরেই একটা ইস্কন মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল। সেই দিন ছিল সেই মন্দিরের উদ্বোধনের দিন। তা আমি সেই ভক্তের সঙ্গে সেই মন্দিরে গেলাম। আর তখনকার যিনি ইস্কনের যারা প্রশাসক ছিলেন বা ইস্কন বাংলাদেশের, তাদের মধ্যে ছিলেন কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী। ওনার সঙ্গে দেখা করলাম আর ওনাকে বললাম যে আমি ইস্কনে যোগদান করতে চাই। তো উনি বললেন যে দেখো, ইস্কনে আসাও সহজ, যাওয়াও সহজ, কিন্তু থাকা হচ্ছে কঠিন। তা আমি বললাম ঠিক আছে, কঠিন হোক, তবু অসম্ভব তো নয়। তা আমি ইস্কনে যোগদান করতে চাই, কিন্তু আমি বাড়ির নিকটে কোনো মন্দিরে যোগদান করতে চাইনি। কারণ আমি মনে করেছিলাম যে আমি যদি এখানে যোগদান করি তাহলে আমার বাবা এসে আমাকে নিয়ে চলে যাবে, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। তাই আমি ওখান থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম। তাই আমি তাদের মাধ্যমে ইস্কন ঢাকাতে এসে মানে যোগদান করি। তো সেটা তেজকুনি পাড়া নাকি ইয়েতে ওয়ারিতে? না, তেজকুনি পাড়াতে যোগদান করে 1983 সালে। 83 সালে, আচ্ছা, 83 সালে যোগদান করি। তো আমি সেই ভক্তের কথা অনুসারে আমি দেখেছিলাম সত্যি সেখানে সন্ধ্যা আরতিতে প্রচুর খুব আনন্দঘন পরিবেশ ছিল, অনেক কীর্তন ছিল, সুস্বাদু প্রসাদ ছিল, আর ভক্ত সঙ্গ, আর দেশ ভ্রমণের সমস্ত অপূর্ব ব্যবস্থা। তো ওই সময় সত্যাপতি দাস ব্রহ্মচারী নামে একজন ভক্ত ছিলেন। তা আমি ওনার সহকারী হিসেবে কৃষ্ণ ভাবনা প্রচার করতে শুরু করেছিলাম। তা ওই সময় আমি প্রায় 2 বৎসর ঢাকাতে ছিলাম। তো এই 2 বৎসরের মধ্যে বেশি সময় আমি সিলেট অঞ্চলে প্রচার করতাম। আচ্ছা। তা সিলেট অঞ্চল আমার খুব ভালো ছিল। আমি প্রায় বাংলাদেশের প্রতিটা জেলায় গিয়েছি, কিন্তু সব থেকে আমার খুলনা এবং সিলেট ভালো লেগেছে। তো সিলেট হচ্ছে মহাপ্রভুর দেশ, সেখানে হিন্দু মুসলমান সবাই খুব ধর্মীয় ভাবাপন্ন এবং সবাই খুব সহজ সরল, আর তারা আর্থিক দিক থেকেও খুব উন্নত। তাই আমরা বড় বড় ট্রাঙ্ক ভর্তি করে সেখানে গ্রন্থ নিয়ে যেতাম আর প্রচুর পরিমাণে গ্রন্থ প্রচার করতাম। সেই গ্রন্থ প্রচার আমার খুব ভালো লাগতো। এমনকি আমি ঘন্টার পর ঘন্টা, এমনকি না খেয়েও আমি গ্রন্থ প্রচার করতাম, এত আমার ভালো লাগতো। আর বড় বড় প্রোগ্রামে আমি যোগদান করতাম। তো একবার আমরা কিছু গ্রন্থ নিয়ে ভারতে প্রচার করতে আসতে চেয়েছিলাম। তো সেখানে আমরা সিলেটের চা বাগানগুলোতে প্রচার করতাম। তো ওখানে একটা চা বাগানে গিয়েছিলাম, সেখানে একজন গুরু ছিলেন দক্ষিণ ভারতীয়। তো উনি সেখানে গুরু ছিলেন, উনি নিরামিষ আহারী ছিলেন। তা আমরা সেখানে ওনার বাড়িতে থাকতাম, সেখানে প্রসাদ পেতাম, আর চা বাগানের লোকজনদের সামনে কৃষ্ণ ভাবনা প্রচার করতাম, অনুষ্ঠান করতাম। আমাদের চলচ্চিত্র ছিল, মেশিন ছিল, তা দিয়ে আমরা সিনেমা দেখাতাম, ইস্কন চলচ্চিত্র। তো একবার ওই ভক্তকে আমরা বললাম যে আমরা তো একটু ত্রিপুরায় যেতে চাই, ত্রিপুরা রাজধানী আগরতলায় যেতে চাই।
তা উনি বললেন ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি আমার শিষ্যদের দিয়ে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তো উনি ওনার শিষ্যদের দিয়ে আমাদের মালপত্র বইপত্র সব কিছু পাঠিয়ে দিলেন। আর আমরা সেই বাংলাদেশ বর্ডার পার হয়ে আমরা আগরতলায় আসলাম। তা আগরতলায় তখন ইস্কনের তো তেমন কোনো কার্যক্রম ছিল না। তখন এখানে একটা মাত্র জায়গা ছিল, যেটা মণিপুরি রাজবাড়ির জায়গা, সেটা সবেমাত্র ইস্কনকে দেওয়া হয়েছে। আর সেখানে তেমন কোনো ভক্ত নাই। একজন ভক্ত সেখানে ছিল, উনি দূরে থাকতো আর দিনে একবার এসে এই মন্দিরে এসে পূজা করে যেত। আচ্ছা। তা আমরা আমাদের এক লাইফ মেম্বারের বাড়িতে ছিলাম, আর সেখানে থেকে আমরা গ্রন্থাদি প্রচার করতাম। এইভাবে 1 মাস ধরে আমরা সেখানে গ্রন্থ প্রচার করলাম। ইতিমধ্যেই গৌর পূর্ণিমা চলে আসলো, নবদ্বীপ পরিক্রমা হবে। তো তখন আমাদের ওখান থেকে আবার মায়াপুরে আসতে হবে। তো ওখানে মায়াপুরে আসতে গেলে যদি আমরা যদি ট্রেনে আসি তাহলে 3 দিন সময় লাগবে, মানে ওই সেই আসাম গুয়াহাটি ঘুরে আসতে হবে। তা 3 দিন সময় লাগবে, ভাড়া লাগবে 275 টাকা। আচ্ছা। আর যদি আমরা বিমানে আসি তাহলে লাগবে 300 টাকা। আচ্ছা। কিন্তু সময় লাগবে মাত্র 45 মিনিট। তা আমরা তখন মনে করলাম যে বিমানে যাওয়াটাই শ্রেষ্ঠকর। তখন আমরা বিমানে করে কলকাতায় চলে আসলাম, আর সেখান থেকে মায়াপুরে এসে গৌর পূর্ণিমায় এখানে যোগদান করলাম। তো এইভাবে আমার পারমার্থিক জীবন বা মন্দিরের জীবন শুরু হয়েছিল। তো এইভাবে ওখানে কিছুদিন ছিলাম, পরে আমি আবার বাড়িতে আসলাম। তা বাড়িতে বেড়াতে আসলাম। আমার বাবা মা খুব দুঃখিত ছিল। আমার বাবা মা আমাকে দেখে খুব ক্রন্দন করেছিল এবং তারা খুব অনুরোধ করেছিল আমাকে না যাওয়ার জন্য, বাড়িতে থাকার জন্য। কত বছর পর আসলেন? তো আমি তখন কয়েক মাস পরে। আচ্ছা, কয়েক মাস পরে এসেছিলাম। তারা বলে গেছিলেন নাকি? না, আমি যাওয়ার সময় বলে যাইনি। তা কয়েক মাস পরে আবার ফিরে আসলাম। তখন ওরা খুব কান্নাকাটি করলো, খুব অনুরোধ করলো। তো আমি বললাম যে না, আমি যখন গৃহত্যাগ করেছি তখন আমি আর গৃহে আসবো না। আমি মাঝে মাঝে আসবো, মাঝে মাঝে বেড়াতে আসবো। তো এভাবে আমি আবার ঢাকায় ফিরে গেলাম এবং সেখানে আমার সময় কাটছিল। তো ইতিমধ্যে একটা জায়গা, যশোর জেলার একটা জায়গা ইস্কনকে দেওয়ার জন্য ঠিক হয়েছিল। সে প্রায় 21-22 বিঘা জমি। তো ওই জমিটা ছিল রূপ সনাতন গোস্বামীর যে পিতা কুমারদেব, উনি যশোর জেলার ফতেহাবাদ পরগনা একটা গৃহ নির্মাণ করেছিলেন এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামী ওনারা ছোটবেলায় সেখানে বসবাস করতেন। তারই অদূরেই এই জায়গাটি ছিল। তো এটা আমাদের ইস্কন থেকে, ইস্কনের যে জিবিসি পরিচালক মণ্ডলী খুব সাদরে সেই জায়গা গ্রহণ করেছিলেন। যেহেতু ওটা হচ্ছে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর স্মৃতি বিজড়িত স্থান, তা ওই সময় বাংলাদেশে তেমন কোনো এরকম মন্দির ছিল না। তো বিশেষ করে ওখানে ছিল 96 গ্রাম হিন্দু। তো বিশাল হিন্দু এরিয়া এবং রূপ সনাতন গোস্বামীর স্মৃতি বিজড়িত স্থান, তাই ইস্কন খুব আকৃষ্ট হয়েছিল আর সেই জায়গা নেওয়া হয়েছিল। তো এভাবে আমি যখন আমি ঢাকাতে যোগদান করার 5 মাস পরে চাঁদপুর জেলায় একটা প্রোগ্রাম ছিল, তখন সেখানে দীক্ষা অনুষ্ঠান ছিল। তো তখন আমাদের ইস্কন ঢাকার পরিচালক মণ্ডলীর সদস্য কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী, উনি
তখন আমাকে বললেন দীক্ষা গ্রহণ করার জন্য। হুম। তা আমি বললাম যে আমি তো দীক্ষা গ্রহণ করার মতো আমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা আমি তো নিজে জানি না। এখন আপনি যদি অনুমতি দেন বা আপনি যদি মনে করেন তাহলে আমি দীক্ষা নিতে পারি। তো উনি বললেন যে হ্যাঁ, তুমি যথেষ্ট উপযুক্ত, তুমি দীক্ষা গ্রহণ করো। তো উনি আমাকে গুরু মহারাজের কাছে নিয়ে গেলেন। তা গুরু মহারাজ আমাকে কয়েকটি প্রশ্ন করেন, তুমি কেন দীক্ষা নিতে চাও, তোমার ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি, এরকম কয়েকটা প্রশ্ন করেন এবং তারপর উনি আমাকে সিলেক্ট করেন দীক্ষা নেওয়ার জন্য। তা আমার এভাবে দীক্ষা হয় এবং আমার নাম হয় দয়াল গৌরাঙ্গ দাস। তো এই দীক্ষা গ্রহণ করার পরে থেকে কিছুদিন পরে আমাদের তেজকুনি পাড়ার যে পূজারী ছিল উনি বলল আমি অনেক দিন ধরে পূজা করছি কিন্তু আমার প্রচার করার খুব ইচ্ছা, সেখানে কোনো পূজারী নেই, সেজন্য আমি এবার পূজা করি। কিন্তু এখন সে আমার কথা বলছে, উনি তো দীক্ষা গ্রহণ করছে, উনি এখন পূজারী হতে পারে, আমি এখন প্রচারে যেতে চাই। তা এইভাবে তখন উনি চলে গেলেন। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি তাতে খুশি হন বা আপনি যদি চান আমি তা করতে পারি। তখন আমি ঢাকা মন্দিরের পূজারী হয়ে গেলাম আর উনি তখন প্রচারে বেরিয়ে গেলেন। আমাদের যে সংকীর্তন পার্টি ছিল এবং আমাদের গাড়ি ছিল এবং সেখানে নিউজিল্যান্ডের একজন ভক্ত সর্বক্ষ দাস ব্রহ্মচারী, যিনি ছিলেন প্রভুপাদের শিষ্য, উনি ওই সেই প্রচারের গাড়িতে নেতৃত্ব দিচ্ছিলেন। তা তখন ওই ভক্ত সে পূজারী উনি প্রচারে চলে গেলেন আর আমাকে পূজার দায়িত্ব দেওয়া হলো। তো তখন খুব অল্পই ভক্ত ছিল মন্দিরে, আর যিনি পূজারী উনি তো সবসময় মন্দিরেই থাকবে, তা সেইভাবে আর যিনি মন্দিরের অধ্যক্ষ ছিলেন উনি ছিলেন একজন বিদেশি ভক্ত, উনি ছিলেন রসিক দাস ব্রহ্মচারী। তো উনি বিদেশি ভক্ত, উনি বাঙালি কালচার ততটা বুঝতেন না, তাই উনি কিছু বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যোগদান করতেন আর মন্দিরের পূজা রান্না এগুলো আমাকেই দেখাশোনা করতে হতো। তো এভাবে আমি পূজা রান্না করছিলাম আর সব কিছু দেখাশোনা করছিলাম, গ্রন্থ নেওয়া দেওয়া এগুলো সব করছিলাম, মানে মন্দির অধ্যক্ষের পরেই আমার দায়িত্ব ছিল। আচ্ছা। তো এইভাবে বছর দুয়েক কেটে গেল। তখন এই যশোর মন্দিরের জায়গা নেওয়া হয় এবং আমাদের জিবিসি এবং বাংলাদেশ নেতৃবৃন্দ নিয়ে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আলোচনা হয়েছিল যে রূপসনাতন মন্দির নেওয়া হবে, তাহলে ওখানে দায়িত্ব কে নেবে। তো তখন কেউ কেউ আমার নাম প্রস্তাব করেছিল, আবার কেউ কেউ বলেছিল যে না, তার বয়স খুব কম, কারণ তখন আমার বয়স ছিল মাত্র 21 বছর। কিন্তু তখন বেশিরভাগ যারা নেতৃবৃন্দ তাদের সম্মতিক্রমে আমাকে তখন রূপসনাতন মন্দিরের দায়িত্ব দেওয়া হয়, যে উনি আপাতত বয়স কম আছে কিন্তু ধীরে ধীরে উনি শিখে যাবে। তো এইভাবে তখন আমাকে ওখানে মন্দিরের দায়িত্ব দেওয়া হয়। তারপর আমি সেখানে 10 বছর ছিলাম। সেখানে আমি আশেপাশের জেলাগুলোতে যেমন বাগেরহাট, খুলনা, তারপর ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, এই সমস্ত জেলাগুলোতে আমি তখন প্রচার করতাম। তো এইভাবে আমি যখন সে মন্দির ম্যানেজমেন্ট এবং প্রচার করছিলাম তখন ইলাপতি দাস ব্রহ্মচারী নামে উনি একজন ইংল্যান্ডের ভক্ত সেখানে আসছিলেন, উনিও প্রভুপাদের শিষ্য ছিলেন। তো উনি বললেন যে আমাদের কয়েকজন ভক্ত দরকার বৃন্দাবনে পূজার জন্য। আচ্ছা। কারণ বৃন্দাবন মন্দির ওখানে হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির, আর ওই সমাধি মন্দিরে
প্রভুপাদের শিষ্যবর্গ ওখানে সেবা পূজা করেন। তা ওই মাসটা ছিল গুরু মহারাজের দায়িত্ব। আচ্ছা, তাই উনি বলেছিলেন যে গুরু মহারাজের কোনো শিষ্যকে, কয়েকজন শিষ্যকে ওখানে পাঠাতে হবে। তাই আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আরো 2-1 ভক্ত সহ আমি ওখানে যাব। তো বলছে যেহেতু তোমার মন্দিরের, তুমি আছো মন্দির অধ্যক্ষ, মন্দিরের দায়িত্ব তাহলে কে সামলাবে? তখন আমাদের একজন সিনিয়র ভক্ত ছিল শিবানিধি দাস ব্রহ্মচারী, ওনাকে বললাম যে আমি 1 মাসের জন্য বৃন্দাবনে যাচ্ছি, এই 1 মাস আপনি মন্দির দেখাশোনা, মন্দির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন। সেভাবে ওনাকে দায়িত্ব দিয়ে আমি 1 মাসের জন্য বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবন আমার খুব ভালো লেগেছিল। সেই 1 মাস, সেটা ছিল কার্তিক মাস। আর ওই কার্তিক মাস তো বৃন্দাবন খুব জেগে উঠেছিল, পুরা মাস মহোৎসবে পরিপূর্ণ ছিল। তা ওই সময় বৃন্দাবনে যে আমার মন, আমার শরীর, আমার ভজন সব কিছু খুব সুন্দর হয়ে উঠেছিল, খুব ভালো লেগেছিল। এবং আমার মনে হয়েছিল যে আমি আমার জীবনের বাকি সময়টা যদি বৃন্দাবনে কাটাতে পারতাম এইভাবে, তাহলে খুব ভালো হতো। আমি তখন আমাদের বাংলাদেশের যিনি জিপিসি ছিলেন, তখন উনি সন্ন্যাসী ছিল প্রবিষ্ণু স্বামী মহারাজ। তো ওনাকে আমি বললাম, মহারাজ এই বৃন্দাবন আমার খুব ভালো লাগছে, আমি বৃন্দাবনে থাকতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বৃন্দাবনে থেকে যাব। তো মহারাজ বললেন, না না, তুমি কিছুতেই বৃন্দাবনে থাকতে পারো না, কারণ এখন বাংলাদেশে আমাদের ভক্ত সংখ্যা খুব কম, তুমি যদি বৃন্দাবনে থাকো তাহলে কে মন্দির দেখাশোনা করবে, আমাদের রূপ সনাতন মন্দিরে কি হবে? তো তুমি আর এখানে থাকতে পারবে না, 1 সপ্তাহের মধ্যে তুমি বাংলাদেশে ফিরে যাও। তা আমি তো এইভাবে তখন ওনার নির্দেশ পেয়ে 1 সপ্তাহ পরে, মানে 1 মাস ওখানে থেকে, বৃন্দাবনে থেকে আমি আবার ওখানে ফিরে যাই। এভাবে রূপ সনাতন আমি ম্যানেজমেন্ট করছিলাম। তো গুরু মহারাজ আমার সহায়তার জন্য একজন বিদেশি ভক্তকে, তো উনি ছিলেন জার্মান ভক্ত, ফণীশ্বর দাস ব্রহ্মচারী। আচ্ছা, তো ওনাকে আমার সহযোগিতার জন্য পাঠিয়েছিলেন। তো এভাবে ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল, যদিও আমরা ভিনদেশী, কিন্তু ওনার সঙ্গে আমার, উনিও আমাকে খুব ভালোবাসতো, আমিও ওনাকে খুব ভালোবাসতাম, এবং খুব আন্তরিকতাপূর্ণ আমাদের জীবন ছিল। আর দীর্ঘ 5 বছর উনি আমার সঙ্গে ছিলেন। সেখানে থেকে আমরা সেখানে মন্দির পরিচালনা করছিলাম। তো ওই সময় আমার পরিবার আমাকে বিবাহ করার জন্য খুব চাপ সৃষ্টি করেছিল। তা আমার তো তখন আগ্রহ ছিল না। তা আমি প্রবিষ্ণু মহারাজকে একবার ঢাকাতে বললাম যে মহারাজ, আমাকে আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন এভাবে আমাকে খুব বিবাহের জন্য চাপ সৃষ্টি করছে, তা এখন ওখানে যশোর মন্দিরে থাকাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তা এখন আমি কি করি? তা মহারাজ বললেন যে তুমি কি বিদেশে যাবে? তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমি তোমাকে বিদেশে থাকার ব্যবস্থা করতে পারি। তা আমি বললাম যে না, আমি তো শুনেছি যে কিছু ভক্ত বিদেশে যে তারা ভক্তি জীবন থেকে বিচ্যুত হয়েছে, কারণ বিদেশে প্রচুর ভোগ ঐশ্বর্যের সমারোহ। তো সেখানে আমার মতো একজন অল্প বয়সী ভক্ত, তো সেখানে কি সমস্যা হতে পারে? তা আপনি যদি চান আমি ভারতবর্ষের কোনো মন্দিরে থাকতে পারি। আচ্ছা। তা মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভারতবর্ষে যাও, যে তুমি চয়েস করো তুমি কোন মন্দিরে থাকবে, তুমি যে মন্দিরে থাকতে চাও সেখানে আমি তোমার থাকার ব্যবস্থা করে দেব। তো এইভাবে মহারাজের নির্দেশ পেয়ে আমি ভারতবর্ষে চলে আসলাম। তা ওই সময় ছিল রথযাত্রার সময়। তা আমি মনে করলাম যে এখন পুরীতে রথযাত্রা দেখি, তারপর আমি চিন্তা ভাবনা করবো কোথায় যোগদান করা যায়, এখন তো রথযাত্রার সময়। তা আমি তখন পুরীতে চলে গেলাম, আর গৌরী মঠের একটা ঘর ভাড়া করেছিলাম সেখানে থাকার জন্য। সেখানে থেকে আমি পুরীর বিভিন্ন জায়গা পরিদর্শন করছিলাম। আর
সেখানে আমার সবচেয়ে সেখানে আমার পুরী তো অবশ্যই ভালো লাগে। পুরীকে বলা হয় চির বসন্তের দেশ। আর এখানে হাজার হাজার বছর ধরে ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী ওনারা অবস্থান করে সারা জগৎকে তার কৃপা বিতরণ করছেন। তো আমি ওখানে যে সেখানে বিভিন্ন পুরীর বিভিন্ন মন্দির দর্শন করছিলাম এবং দিনে কয়েকবার যে সমুদ্রে স্নান করতাম, কারণ সমুদ্র স্নান আমার খুব আনন্দদায়ক ছিল। সমুদ্রের ঢেউয়ের উপরে উঠে এভাবে থাকা, মানে কুল থেকে একটু দূরে যে স্নান করা খুব আনন্দদায়ক ছিল। তাই আমি স্নান করছিলাম, স্নান করে ফিরে আসছি, এসে দেখি আমার ঘরের ভিতরে কয়েকজন ভক্ত। আমি চিন্তা করলাম যে ঘরে তো তালা দেওয়া আছে, কে গেল ওখানে? তবে যে দেখি যে বোম্বের এবং মরিশাসের কয়েকজন ভক্ত সেখানে আছে। তারা বলল যে না, আমরা এই রথযাত্রার জন্য আসছি, তাই এই মঠ থেকে আমাদের এখানে জায়গা দেখিয়ে দিয়েছে, তোমাদের লোক ওখানে আছে। তো ওনারা আমাকে আর একটা চাবি দিয়েছে। তো এইভাবে ঘরে আছি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা এখানে থাকতে পারি। বললাম হ্যাঁ, এটা তো ভালো, এটা আমরা যদি আরো কয়েকজন ভক্ত একসঙ্গে থাকতে পারি, আবার একসঙ্গে ভ্রমণ করতে পারি, তাহলে আরো খুব ভালো হবে। তো এইভাবে ওনারা কয়েকজন ভক্ত সহ আমি সেখানে অবস্থান করে আমরা মন্দিরে ভ্রমণ করছিলাম। তো এভাবে ওনাদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে এবং ওনারা বলেন যে আমি যদি চাই তাহলে আমি বোম্বে মন্দিরে যোগদান করতে পারি। আচ্ছা। কারণ ওনারা বোম্বে থেকে এসেছেন, বোম্বে তখন ভক্ত সংখ্যাও খুব কম। তো ওনারা আমাকে অনুরোধ করলেন যে আপনি যদি চান তাহলে বোম্বে চলেন। আমি বলছি যে না, আমি তো বোম্বে কিভাবে যাব, আমার তো বোম্বে যাওয়ার মতো তো টাকা পয়সা নিয়ে আমি আসিনি। তা বলছে না, আপনার টাকা পয়সা কোনো চিন্তা নেই, টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দেবো, তার কোনো চিন্তা নেই। তাই বলছে তাহলে আমি ফিরে আসবো কিভাবে? তা বলছে যে আপনি যদি 6 মাস আমাদের সঙ্গে ওখানে থাকেন তাহলে আমরা ফিরে আসার ভাড়াও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে আমি বোম্বে যাব। তো এখন আমরা প্রথম রথ আমরা প্রায় 1 সপ্তাহ সেখানে পুরীতে কাটালাম। পুরীতে কাটানোর পরে আমরা উল্টো রথ দেখার জন্য কলকাতায় চলে আসি। তো কলকাতায় এসে তখন কলকাতায় বিশাল আন্তর্জাতিক ইস্কনের রথ, সেখানে গুরু মহারাজ অবস্থান করছিলেন। তো ওই সময় আমি তখন যেখানে আসি তখন এসে তো আমি অবাক, দেখি ফণীশ্বর প্রভু এসে হাজির। আচ্ছা। তা ফণীশ্বর প্রভু বলেন যে না, আমি বাঙালি সেন্টিমেন্ট আমি বুঝতে পারি না, আপনি যদি মন্দিরে না থাকেন তাহলে আমিও থাকবো না। হ্যাঁ, আমিও ওখানে চলে যাব। প্রভুকে যে দায়িত্ব দিয়ে এসেছিলেন, হ্যাঁ, তখন উনিও মানে চলে আসতে চাইছেন। হ্যাঁ, আমি যখন ওখান থেকে চলে আসি তখন ফণীশ্বর প্রভুকে দায়িত্ব দিয়ে আসছিলাম, কিন্তু উনি বলছেন যে আপনাকে ছাড়া আমি বাঙালিদের মনোভাব আমি ঠিক মতো বুঝি না। তা এখন আপনি যদি না থাকেন তাহলে আমি মন্দির ম্যানেজমেন্ট করতে পারবো না, আপনি তাহলে আমিও ওখান থেকে চলে আসবো। তা আমি এভাবে গুরু মহারাজকে জানাইছি, গুরু মহারাজ আপনাকে ডেকেছেন, গুরু মহারাজ আপনার সঙ্গে কথা বলবেন। তো যদিও তখন রথযাত্রা ছিল, গুরু মহারাজ খুবই ব্যস্ত ছিলেন, কিন্তু উনি গুরু মহারাজ আমাদের সময় দিয়েছিলেন এবং আমরা গুরু মহারাজের সঙ্গে কথা বলেই তখন গুরু মহারাজ বললেন যে যেহেতু তোমাকে ছাড়া ও মন্দির পরিচালনা করতে চাইবে না, তা আমি তখন ওই বিবাহের ব্যাপারটা ওনাকে বললাম। তা গুরু মহারাজ বললেন ঠিক আছে, তুমি যাও, তাহলে তোমাদের কি সুবিধা অসুবিধা হয় সেটা আমি দেখব, তা তুমি আবার যশোরে ফিরে যাও। তা এভাবে আমার বোম্বে যাওয়া শিখে উঠলো। আমি তখন আবার যশোরে আবার ফিরে আসলাম। তো এইভাবে আমার যশোরে 10 বছর অতিবাহিত হলো। তা এই সময় কিন্তু আমার পরিবার বা আত্মীয় স্বজনরা আবার আমাকে বিবাহের জন্য চাপ দিচ্ছিল। তা আমি একবার এই ব্যাপারে কথাবার্তা বলার জন্য মায়াপুরে আসছিলাম গুরু মহারাজের সঙ্গে। তো এর মাঝে যখন আমার পিতামাতা গুরু মহারাজকে বলেছিলেন এই বিবাহের ব্যাপারটা, তখন
গুরু মহারাজ বললেন যে আচ্ছা ঠিক আছে, তো ও বিবাহ করতে পারে, কোনো অসুবিধা নেই, তা আপনাদের কোনো পাত্রী সিলেক্ট আছে কিনা। তখন ওনারা সেই পাত্রী নিয়ে আসেন এবং সেই পাত্রীর গার্জিয়ানও তখন রাজি ছিল। কিন্তু গুরু মহারাজ আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি আমার মানে বিবাহ করার ইচ্ছা আছে এমন কোনো বিষয় গুরু মহারাজকে বলিনি। তো যার ফলে যেহেতু আমার ইচ্ছা নাই, এজন্য গুরু মহারাজ তখন সেটা স্থগিত করেছিলেন। তা তখন আর হয়নি। তা আমার এই যে বিবাহ নিয়ে একটা সমস্যা, এটা জানানোর জন্য আমি আসছিলাম। তা আমি যখন এসে গুরু মহারাজের সেক্রেটারিকে জানালাম যে আমি গুরু মহারাজের সঙ্গে দেখা করতে চাই, তাই গুরু মহারাজ সেক্রেটারি গুরু মহারাজকে বললেন যে উনি দেখা করতে চায়। তা বলছে কী জন্য? তা আমি বললাম যে এই বিবাহ ব্যাপার, মানে আমি কিভাবে আমি এই সমস্যায় পড়ে গেছি, কিভাবে সমাধান হবে। তখন গুরু মহারাজ বললেন না, এই বিষয়ে আর কথা বলবো না, আমরা তার গার্জিয়ান, মেয়ের গার্জিয়ান, আমি সবাই আমরা রাজি ছিলাম, কিন্তু ও তখন রাজি হয় নাই, এখন আর বিবাহ বিষয় নিয়ে আমি আর কথা বলবো না। তখন আমি চিন্তা করলাম যে সবাই রাজি আছে, গুরু মহারাজ রাজি আছে, আর আমি বিবাহ করছি না, এটা আমার ঠিক না। আমার কর্তব্য হচ্ছে গুরু আজ্ঞা পালন করা। তা যেহেতু গুরু মহারাজ রাজি আছেন, তাহলে আমি বিবাহ করাই উচিত। এবার গুরু মহারাজের সঙ্গে আর কথাবার্তা না বলতে পেরে আমি যশোরে চলে গেলাম এবং তখন আমার বিবাহ ঠিক হবে এভাবে ছিল। আমি তখন সাদা কাপড় পরলাম, আর এভাবে তখন পরবর্তী সময় গুরু মহারাজ আবার যখন যশোরে আসলেন, ওনাকে নেওয়ার জন্য আমি এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে আসলে গুরু মহারাজ দেখছেন আমার সাদা কাপড় পরা। তখন গুরু মহারাজ বলছেন যে কি ব্যাপার। তা আমি তখন ওনাকে সবকিছু বললাম। হরে কৃষ্ণ। তো প্রভুর জীবনে আমরা শুনছি কি করে ভক্ত হলেন, কি করে মন্দিরগুলো পরিচালনা করছেন, কি করে দায়িত্ব পেয়েছেন, ওনার বিবাহ জীবন, কি করে বিবাহে আবদ্ধ হলেন। তো পরবর্তী এপিসোডে আমরা জানবো কি করে প্রভু বিবাহের পরে উনি এবং ওনার ওয়াইফ মাতাজিকে নিয়ে কি করে মন্দির ম্যানেজমেন্ট করেছেন, পরবর্তীতে কি করে তিনি এই পর্যায়ে এসছেন, ওনার বানপ্রস্থ আশ্রমে এখন আছেন। তো এই ডিটেলস বিষয়গুলো প্রভুর কাছ থেকে শুনবো। তো আজকে আমরা এই পর্যন্তই প্রভুর কাছে শুনলাম, পরবর্তীতে আরও তার কাছ থেকে শুনে ওনার জীবনের হিস্ট্রি পুরো সম্পূর্ণ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। মায়াপুর কি জয়, তাই গো। Hare Rama Hare